আজ থেকে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা এই টিকা পাবে। কেউ আগে টিকা পেয়ে থাকলেও ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। অসুস্থ শিশুকে হামের টিকা দেওয়া হবে না, তবে হামে আক্রান্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুলও। প্রথম পর্যায়ে টিকা দেওয়া হবে 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। ব্যাপক আকারে ছড়িয়ে পড়া হাম নিয়ন্ত্রণে আজ থেকে এ বিশেষ টিকা কর্মসূচি শুরু হচ্ছে। মোট 18টি জেলায় 30 উপজেলায় ক্যাম্পেইন চলবে। এসব এলাকায় হামের সংক্রমণ সবচেয়ে বেশি। পরে দেশের অন্য এলাকাগুলোতে শুরু হবে এই কর্মসূচি। কুষ্টিয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগের প্রকোপ। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে বর্তমানে অন্তত 63 জন শিশু চিকিৎসা নিচ্ছে। এতে উদ্বেগ বেড়েছে অভিভাবকদের মধ্যে। আর রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া হক মৌ। জ্বর, সর্দি, কাশি ও ঠান্ডা নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। পরে শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে শনাক্ত হচ্ছে হাম। আক্রান্তদের বেশিরভাগই বিভিন্ন উপজেলা থেকে আসা। চিকিৎসার পর অনেক শিশু ধীরে সুস্থ হলেও কারো কারো ক্ষেত্রে বমি ও জ্বর দীর্ঘস্থায়ী হচ্ছে বলে জানান স্বজনরা। বাসায় নিয়ে যায়, যার পরে যা আবার তাই হয়ে গেছে, বুঝলেন, জ্বরের থেকে আবার হাম বেড়েছে বাচ্চার। রিলিজ করে দেওয়ার পরে বাবু ভালোই ছিল, 3-4 দিন বাবু ভালো ছিল। আমরা বুঝতে পারি নাই যে বাবুর গায়ে হাম বের হয়েছে। তারপরে হচ্ছে 21 তারিখে এখানে এসে ভর্তি হয়েছে। আজকে 12 দিন। আল্লাহর রহমতে বাবু এখন সুস্থ আছে। জ্বর অতিরিক্ত, হাম বেরোইছে গায়ে অনেক, আর কাশি আছে, ঠান্ডা আছে। শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় রোগীদের ভিড়। বাড়তি চাপের কারণে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসক ও নার্স। জনবল না বাড়ায় সীমিত সংখ্যক নার্স দিয়েই অধিক রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। আমরা আমাদের মধ্যে সর্বোচ্চ চেষ্টাই করতেছি। ইন্টার্ন ডক্টর আমরা 24 ঘন্টা ডিউটিতে আছি। বর্তমানে আমাদের পেডিয়াট্রিক ওয়ার্ডে আমরা 4-5 জন ইন্টার্ন আছি এবং আমাদের সিনিয়রদের জানানো হয়েছে যে চাপ বেশি, বলছে আরও ইন্টার্ন দিবে। 3 জন নার্সের ক্ষেত্রে 100+ রোগীকে দেখা কখনোই সম্ভব না, অনেক টাফ হয়ে যাচ্ছে। আমরা মেন্টালি সাপোর্ট দিতে পারছি না এবং প্রত্যেকটা রোগী যেরকম সেবা দেওয়া উচিত একটা মিজলসের বাচ্চাকে, সেরকমভাবে সেবাও দিতে পারছি না অসংখ্য রোগী থাকার জন্য। চিকিৎসকরা জানান, জানুয়ারিতে 15, ফেব্রুয়ারিতে 20 এবং মার্চের শেষ 10 দিনেই 128 জন রোগী ভর্তি করা হয়েছে। জনবল সংকটে সেবায় কিছুটা বিঘ্ন ঘটছে। আজকে এখন পর্যন্ত এইমাত্র আমি একটা মিজলসকে ট্রান্সফার করলাম মিজলস ওয়ার্ডে। তো মানে ওরা এই জ্বরটা নিয়ে আসতেছে, পরে রাশ দেখে আমরা এটাকে মিজলস সাসপেক্ট করে ওয়ার্ডে পাঠাচ্ছি। আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের পাঠানো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। এখন পর্যন্ত 1 জন শিশুর মৃত্যু হয়েছে। রোগীর চাপ বাড়লেও পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আমরা অল্প জনবল নিয়েই আমরা কাজ করছি এবং এর সাথে হচ্ছিল আমাদের যদি আমাদের ডাক্তার বেশি হতো তাহলে তো আমরা করতে পারি। আমরা সবাই মিলে সর্বাত্মক চেষ্টা করছি যাতে এইগুলো ট্রিটমেন্ট দেওয়া যায়। সাদিয়া হক মৌ, মাই টিভি নিউজ ডেস্ক। সচিবালয়ে সকাল 9টা 20 পৌঁছে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ মুহূর্তে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, সচিবালয়ে প্রধানমন্ত্রীর আজকের কার্যক্রম কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ইন্ডা, প্রধানমন্ত্রী প্রতিদিনের মতো আজ সকাল 9টা 20 সচিবালয়ে প্রবেশ করেছেন। প্রবেশ করেই তার আজকে বেশ কয়েকটি বৈঠক রয়েছে। আপনি জানেন যে আজকে ইস্টার সানডে, এ উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের যে নেতৃবৃন্দ রয়েছেন, চার্চে যারা নেতৃত্ব দেন, তারা আসবেন এখানে সাক্ষাৎ করতে। এছাড়া মার্কিন রাষ্ট্রদূত আসবেন সাক্ষাৎ করার জন্য। এর আগে আপনার বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং মন্ত্রণালয় সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা রয়েছেন তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দফতরে প্রবেশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তাদের সঙ্গেও বৈঠক রয়েছে। যেহেতু প্রবাসী কল্যাণ বিষয়ক বৈঠক হবে, সেখানে পররাষ্ট্র উপদেষ্টা সেখানে উপস্থিত থাকবেন এবং প্রবাসী কল্যাণ যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, তিনিও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেছেন। এই যে বেশ কয়েকটি বৈঠক রয়েছে, এই বৈঠকে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দেবেন এবং বিভিন্ন বিষয়ে যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যার কথা শুনবেন এবং সেসব সমস্যা সমাধানে কি উদ্যোগ নেওয়া যায় সে বিষয়ে পরামর্শ করবেন এবং দিক নির্দেশনা দিবেন।
এবং সবশেষ দিনে দুপুর 3:30 জাতীয় সংসদের যে অধিবেশন রয়েছে সেই অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে এই যে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠকগুলো অনুষ্ঠিত হবে, এই বৈঠকগুলোতে আসলে কি আলোচনা হবে সেই বিষয়গুলো আমরা জানতে অপেক্ষা করতে হবে। বৈঠকে যারা অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে কথা বলার আগ পর্যন্ত তাদের সঙ্গে কথা বললে নির্দিষ্ট করে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো যে আসলে এই যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে সেই বৈঠকগুলোতে কি কি আলোচনা হয়েছে। ইন্না, সচিবালয় থেকে এই ছিল আমার কাছে তথ্য। ইন্না। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। যাচ্ছি পরবর্তী সংবাদে। শ্রমে ভয় নয়, বরং কৃষিতে এক অভূতপূর্ব বিপ্লব ঘটাতে কৃষকের পাশাপাশি এখন মাঠে ঘাম ঝরাচ্ছেন উপকূলীয় কৃষানীরা। আর লবণ সহিষ্ণু জমিতে আধুনিক পদ্ধতি নয়, কেবল দৃঢ় মনোবল আর সঠিক পরিচর্যাই হয়ে উঠেছে মূল লক্ষ্য। তাই চলতি রবি মৌসুমে এসব কৃষানীদের হাতে স্পর্শে সূর্যের আদলে ফোটা ফুলে ফুলে ছেয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। সাইফুল ইসলাম রয়েলের তথ্যচিত্রে রিপোর্ট জানাচ্ছেন তামান্না সাদিকা। পটুয়াখালীর কলাপাড়ার ফসলের মাঠে এখন পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন। সূর্যমুখীর হলুদ ফুলের মাঝে তারা স্বপ্ন বোনেন, ক্ষেত জুড়ে সম্ভাবনার হাতছানি। নিজেদের তেলের চাহিদা মিটিয়ে একটু একটু করে বাড়তি আয়ের পথও খুলে নিচ্ছেন সম্ভাবনাময়ী এই নারী উদ্যোক্তারা। শুধু তাই নয়, উৎপাদন খরচ কম হওয়ায় দিনে দিনে এই চাষ পদ্ধতিতে ঝুঁকছেন নতুন কৃষানীরা। আমি এবছর 2 বিঘা জমিতে সূর্যমুখী চাষ করছি। ইনশাআল্লাহ ভালো লাভবান হব। প্রয়োজন মতন নিজে রাখবো, রাখার পর যা থাকে তা বিক্রি করব। এবছর আমার 3 বিঘা জায়গায় ফলন ভালোই হয়েছে। 1 লক্ষ টাকার মতো আমার লাভ হবে। সূর্যমুখীর অপলক সৌন্দর্যে ভরা মাঠে এখন সময় কাটাতে আসছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও। সূর্যমুখী খেত দেখতে আমার ভালো লাগে, এইখানে অনেক মানুষ ঘুরতে আসে। রোগবালাই কম, ফলন বেশি, তাই অন্যান্য ফসলের চাষিরাও এখন সূর্যমুখীর দিকে ঝুঁকছেন। কম খরচে বেশি লাভের আশায় 12 মাসি কৃষকদের কাছে এটি হয়ে উঠছে এক পরিবেশ বান্ধব বিকল্প চাষ। সূর্যমুখী খুব ভালো আছে। সূর্যমুখী লবণাক্ত জায়গায় ওরা পরিবেশ বান্ধব, ওরা টিকতে পারে। বছর 3 বিঘা দিছি। 3 বিঘা দেওয়ার পর 50 থেকে 1 লাখ টাকা বিক্রি করতে পারবো। রাহের জন্য যে তৈল হয় বছরের, ওই তৈল রাখতে পারবো। দেশের সর্বোচ্চ কলাপাড়ায় 800 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। আর যে কোনো পরিস্থিতিতে চাষিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। এখানে সর্বোচ্চ সূর্যমুখীর আবাদ হয়েছে এবার, যেটির পরিমাণ প্রায় 2800 হেক্টর। আর আমরা কৃষি বিভাগ সবসময় তাদের পাশে রয়েছি। তাদের চাহিদাকৃত যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা সমাধান দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। সূর্যমুখী চাষের জন্য আদর্শ এই দক্ষিণাঞ্চলে ভবিষ্যতে আরও বেশি নারী উদ্যোক্তা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। তামান্না সাদিকা, মাই টিভি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা। ব্যাংক লেনদেন চলবে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত। আর সন্ধ্যা 6টার মধ্যেই দোকান ও শপিং মল বন্ধ করতে হবে। শনিবার অফিসের নতুন সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। জরুরি পরিষেবা সমূহ নতুন অফিস সময়সূচির আওতায় বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। শনিবার সারা রাত উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজদের উদ্ধারে আজও চলবে উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামরুল হাসান জানান, 70% জায়গায় অভিযান সম্পূর্ণ হয়েছে। শ্রমিকদের অনেকে নিখোঁজ আছে এমন দাবি করে পুড়ে যাওয়া কারখানার সামনে স্বজনরা অপেক্ষা করছেন। কারখানায় উপস্থিতির তালিকা যাচাই করে দেখছে ফায়ার সার্ভিস। গতকাল দুপুর 12টার দিকে লাইটার কারখানায় আগুন লাগে। প্রায় 2.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা বজায় থাকবে, তবে গুজব ও অপতথ্য রোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ময়মনসিংহ ও বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণের
ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দেশের 64 জেলায় এ ধরনের প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই কমপ্লেক্স অফিস, লাইব্রেরি, ইন্টারনেট ক্যাফে, ডিজিটাল নিউজ রুম, আর্কাইভ ও কনফারেন্স সুবিধা রাখা হবে। প্রকল্পটি ময়মনসিংহ বিভাগ, জামালপুর ও শেরপুর জেলায় বাস্তবায়ন করা হবে এবং 18 মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আমরা তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, তবে যদি মিস ইনফরমেশন প্রচার করা হয় সেদিকেও আমার মনে হয় আমাদের একটু চিন্তা করে দেখা উচিত যে এই বিষয়ে আমরা কি করতে পারি। বিগত আওয়ামী লীগের সময়ে ঢাকা জেলা পরিষদে উন্নয়নের নামে যে দুর্নীতি ও হরিলুট হয়েছে তা ছাড় দেওয়া হবে না, মন্তব্য করেছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। ধামরাইয়ে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার সরকার বিভিন্নভাবে ঢাকা জেলা পরিষদের সম্পত্তি বেহাত করে রেখেছে, হরিলুট করেছে, সেগুলো উদ্ধার করা হবে বলেও জানান তিনি। এ সময় সাংবাদিক নেতারা সহ স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আমাদের ঢাকা জেলার 405 একর সম্পত্তি আছে। এই সম্পত্তিটাকে যদি আমরা ঢাকা জেলায় প্রপারভাবে ইউটিলাইজ করতে পারি, আমরা যদি সেই অবকাঠামো উন্নয়ন করে রাজস্ব আয় করতে পারি, তাহলে ঢাকা জেলায় বাংলাদেশের মধ্যে রাজধানীর যে জেলা, সেটা আমি বিশ্বাস করি জেলা পরিষদ যে একটা নাম আছে, সেটা একটা অর্গানাইজেশন আছে, সেটা একটা ইনস্টিটিউশন হিসেবে সারা বিশ্বের মধ্যে একটি সুনাম অর্জন করতে পারে। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে টিকাদান কার্যক্রমের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, হামের টিকাদান কর্মসূচির কি খবর আছে আপনার কাছে, জানাবেন। না, যেমনটা জানাতে চাই, গোটা দেশে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে এই হাম যে রোগ নিয়ে। শিশুদের মাঝে নতুন করে একটি আতঙ্ক কিন্তু এটা অনেকদিন ধরেই চলছে। সে ধারাবাহিকতায় সরকারের প্রচেষ্টায় চিকিৎসা খাতের একেবারেই সরাসরি উদ্যোগের কারণে কিন্তু বরিশালে এই মুহূর্তে বিশেষ করে হামের যে প্রকোপ আছে সেই প্রকোপকে প্রতিরোধ করার লক্ষ্যে বিশেষ টিকাদান কর্মসূচির কার্যক্রমের আওতায় কিন্তু বরিশালের আসলে 21টি জেলায় কিন্তু একযোগে বিশেষ এই টিকাদান কর্মসূচি পালন করা হচ্ছে। এবং আজ কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের অধীনস্থ বরিশাল সিটি কর্পোরেশনের আওতায় বরিশাল স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় কিন্তু আজ মাতৃসদন যে কার্যালয়টি রয়েছে এখান থেকে কিন্তু আজ বরিশালের যিনি জেলা প্রশাসক রয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, তিনি কিন্তু এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন এবং তার সাথে থাকবেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী। এবং বরিশাল সিটি নগরীর 30টি ওয়ার্ডের কিন্তু বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতালে কিন্তু বিশেষ করে এই হামের টিকার যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। তবে আজ বিশেষ টিকাদান এবং এক্ষেত্রে কিন্তু 6 মাস থেকে একেবারেই কিন্তু 49 মাস বয়সী শিশুদের এই হামের টিকা কিন্তু বিনামূল্যে প্রদান করা হবে। এবং এক্ষেত্রে কিন্তু বরিশাল সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য অধিদপ্তর এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যারা দক্ষ নার্স রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তারা কিন্তু এই টিকাটা প্রদান করবে সরাসরি, যাতে কোনো শিশু আসলে আতঙ্কিত না হয়, ভয় না পায় এবং কোনোভাবে কোনো যেন দুর্ঘটনা না ঘটে। তবে তারপর তারা বলছে যদি কোনো শিশু অসুস্থ থাকে, বিশেষ করে জ্বর থাকে বা ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে, তবে সেক্ষেত্রে তারা কিন্তু এই টিকাটা দেবে না। তবে পরবর্তীতে এই টিকার যে কার্যক্রম থাকবে সেটি কিন্তু অব্যাহত রাখবে। সব মিলিয়ে তাদের যে আয়োজন রয়েছে সেই আয়োজন তারা চালাচ্ছে এবং তারা বিশ্বাস করছে যে এই টিকাদানের আওতায় সকলেই থাকবে। এখানে একজন কর্মকর্তা রয়েছে, জানতে চাই আজকে কি কি উদ্যোগ নিচ্ছেন, কোন কোন শিশুরা এই টিকার আওতায় আসবে এবং আপনাদের ব্যবস্থাপনা কি থাকছে? 6 মাস থেকে 10 বছরের শিশুরাই এখান থেকে আজকে কারা আসছে এবং সিটি কর্পোরেশনের বাইরে তৈরিলেও দিতে পারবে কিনা? এটা পারবে, যদিও সিটি কর্পোরেশনে অ্যানাউন্স করা হয়েছে, সবকিছু জানানো হয়েছে। সিটি কর্পোরেশনের ভিতরে যারা আছে নগর কর্পোরেশনের ভিতরে, তাদের থেকে সেই শিশুরা এখানে আসছে, এখান থেকে তারাই এই সেবাটাই মূলত নেবেন। অসুস্থ থাকলে কোনো শিশুকে টিকা দেওয়া হবে কি না, সেটাকে আমাদের ডক্টররা এখানে আছেন, ওনারা দেখে তারপরে ওনারা ব্যবস্থা নেবেন যে আসলে তাকে দেওয়া যাবে কি দেওয়া যাবে না, না হলে তো এটা চলমান থাকবে, তখন তারা এটা নেবেন।
ধন্যবাদ। যেমনটা জানিয়েছিলেন আমাদেরকে এখানে কর্মকর্তা, আমরা পাশাপাশি আরেকটু তথ্য দিচ্ছি। শিশু সহ শিশুর অভিভাবকরা বলছে আসলে আর হামের আক্রান্ত বা হামের যে ভয় সেটা যেন তাদের সন্তানের মধ্যে বিরাজ না করে। এক্ষেত্রে সরকারের কঠোর থেকে কঠোরতম উদ্যোগ বা প্রচেষ্টা কিন্তু তারা দেখতে চাচ্ছে। অনেকে কিন্তু টিকা কার্ডও নিয়ে আসছে যাতে কোনো শিশু এই টিকার কার্যক্রম থেকে আসলে বাদ না পড়ে। সব মিলিয়ে আমরাও চাচ্ছি আসলে শিশুদের মাঝে আর ভয় আতঙ্ক না থাকুক, হাম সহ সকল প্রকার মহামারী থেকে আসলে শিশুরা থাকুক নিরাপদ। এবং প্রত্যাশা করছি শুধু 21টি উপজেলায় নয়, একযোগে যেন বরিশাল বিভাগের সকল জায়গায় যেন এই বিশেষ হামের টিকার কার্যক্রমটা আসলে অব্যাহত থাকে। সব মিলিয়ে স্বাস্থ্য বিভাগ সজাগ রয়েছে, সচেতন রয়েছে। পাশাপাশি অভিভাবকদের বলছে যেসব শিশু জ্বরে আক্রান্ত বা বিশেষ করে অন্যান্য রোগে আক্রান্ত তাদের থেকে যেন সুস্থ বাচ্চাদেরকে, শিশুদেরকে দূরে রাখে। সব মিলিয়ে বরিশালে যে হামের বিশেষ টিকার কার্যক্রম সেটি কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে এবং অভিভাবকরা অনেকটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছে। আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে হামের প্রকল্পের টিকাদান কর্মসূচির যতটুকু তথ্য ছিল। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে হামের টিকাদান কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। যাচ্ছি পরবর্তী সংবাদে। শরীয়তপুর জেলার সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে ঘের তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আধারে একাধিক ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে ঘর ও বসত ভিটা তৈরি করেছে একটি চক্র। এতে করে ধ্বংস হচ্ছে ফসলি ধানি জমি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা। অভিযোগ রয়েছে, চিকন্দি পুলিশ ফাঁড়ির আশপাশ এলাকা ছাড়াও চিকন্দি গ্রাম সহ বিভিন্ন স্থানে একইভাবে কৃষি জমি নষ্ট করা হচ্ছে। সদর উপজেলা সহকারী কমিশনার নাফিস এলাহিকে অবহিত করা হলে তিনি জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কার অনুমতিতে না, যেই যার কাজ এর অনুমতিতেই কাটতাছি। আমার নাম থানায় সব জায়গায় আছে, সমস্যা নেই। ওই যে নাফিস এলাহি সাহেব, হের কাছে আমার নাম জানা আছে। কারণটা কি এটা সরকারের দিকে পাইবেন। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার ও দেশের সকল নাগরিকদের দ্বীপে উন্মুক্ত যাতায়াতের অধিকার এবং পর্যটকবাহী জাহাজ চলাচলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের জেনিঘাট সংলগ্ন বাজারে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সেন্ট মার্টিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহমেদ খান, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, বিশিষ্ট পর্যটন ব্যবসায়ী এম এ রহিম জিহাদি ও জিয়াউল হক, দিলওয়ার সাইদি, জামিল সহ অনেকে বক্তব্য রাখেন। এতে বক্তারা দ্বীপের জনসাধারণের নানান দুর্ভোগের কথা তুলে ধরেন। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে দ্বীপের সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। আমরা 2 মাস যে ব্যবসাগুলো করছে এখানে আমাদের স্থানীয়রা তেমন কিছু লাভবান হতে পারে নাই। 2 মাস ব্যবসার পর আমাদের সিজন অফ হয়ে গেছে। এখন ঈদের পর যে আমাদের রমজানের সময় একটা আমাদের যে মোটামুটি 2 মাসে যেগুলো আয় রোজগার করছিলাম এগুলো রমজানে শেষ হয়ে গেছে। তো আগের দাবিগুলো বাদ দিয়ে আমাদের 1 মাসের জন্য সৃজন দেওয়া হয়, এটা দ্বীপবাসীর পক্ষ থেকে বিপুল আবেদন থাকবে। আমি সেন্ট মার্টিনে আমার একজন ফ্রেন্ড আনতে পারি না, কলেজের একজন বন্ধু আনতে পারি না, ভার্সিটির একজন বন্ধু আনতে পারি না, অনেক হয়রানির মুখোমুখি পড়তে হয়। এমনকি আমার কোনো আত্মীয় স্বজন আসতে পারে না। সেই সাথে হচ্ছে যারা আসতে চাচ্ছে স্পিড বোট এবং ট্রলার দিয়ে তাদেরকে যাতে অনুমতি দেওয়া হয়, তাদেরকে যাতে কোনো হয়রানির শিকার না হতে হয়, এই বিষয়গুলো যদি লক্ষ্য করেন আমার মনে হয় সেন্ট মার্টিনের মানুষ একটু সচল হবে বলে আমি মনে করি। ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত 25 জন আহত হয়েছেন। শনিবার বিকেলে পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদি গ্রামে অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি হেলাল মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আক্কাস মোল্লা ও সলেমান তালুকদার গ্রুপের পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্র নিয়ে প্রায় 3 ঘন্টা সংঘর্ষ চলেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে। মুন্সিগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মুন্সিগঞ্জ সদর উপজেলা এর পঞ্চসার ইউনিয়নের ঘোষাইবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান চালায়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবিরের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে মাহফুজুর রহমান নামে এক যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার স্বয়ংকক্ষের ওয়ারড্রপ থেকে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও
ও 17 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায় অস্ত্রের উৎস ও ব্যবহারের উদ্দেশ্যে তদন্তাধীন। এ ঘটনায় মামলা করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মেহেরপুরের গমের খড় পোড়ানোকে কেন্দ্র করে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার চোখতলা মাঠে আগুন লেগে প্রায় 15 থেকে 20 বিঘা জমির গমসহ বিভিন্ন ফসল পুড়ে যায়। জানা যায় জমির খড় পরিষ্কার করতে এক কৃষক আগুন দিলে তা প্রচণ্ড রোদ ও দমকা বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়, এমনকি সেচের শ্যালো ইঞ্জিনও পুড়ে গেছে। এর আগে একই উপজেলার আরেক মাঠে খড় পোড়াতে গিয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান জানান, বারবার সতর্ক করার পরও খড় পোড়ানো বন্ধ না হওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন। এই আগুনে আমার 2 বিঘা জমি তামাক, একটা তামাকও নাই, তামাক সব পুড়িয়ে একেবারে সব বিনাশ হয়ে গেছে। একবার দেখেন আপনি, নাহলে একা সমস্ত তামাক সব পুড়িয়ে গেছে আমার। এই নাড়া পোড়াতে গিয়ে আগুন তারা দিচ্ছেন। আমরা এখনো তাদেরকে অনুরোধ করব তারা জন্য এই কাজটি না করেন, কারণ নাড়া পোড়াতে আসলে আগুন ব্যবহার করা উচিত না। এতে মাটির যে অণুজীবগুলো আছে তারা ধ্বংস হয়, মাটির উর্বরতা নষ্ট হয়। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদের সভাপতি ও খাদেমগণের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরব্বী ইমান আলী, মোশাররফ হোসেন, আব্দুস সালাম, আলী নূর হোসেন আহমদ। বক্তারা বলেন, মানবিক সুন্নি জামে মসজিদের নির্মাণ কাজে প্রশাসনকে অবগত করা কিছু ইট বালু উত্তোলন করা হয়। এ কারণে এলাকায় কিছু লোককে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত দেখিয়ে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। আমরা এই মামলার সাথে বা যে কার্যকলাপের সাথে জড়িত না, আমরা জাস্ট বিডি বরাটের লাগি অন্য থানা থেকে আমরা এই বিডি বরাট করছি। এখন এই মামলা থেকে আমরা প্রত্যাহার চাই, এই মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হোক। একটা মসজিদ করার জন্য কিছু বালু উত্তোলন করার দরকার ছিল, তা আমরা প্রশাসনকে কিছু অবগত করেছি, করার পর কিছু বালু উঠা নিয়েছে। এই কারণে ওরা কিছু লোককে মিথ্যা মামলায় জড়িত করা হয়। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, ওদেরকে যেন মিথ্যা মামলা থেকে অব্যাহতি। বরিশালের মুলাদী উপজেলায় জ্বালানি উদ্ধারে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার চরকালেখান ইউনিয়নের 1 নং ওয়ার্ড ইউপি সদস্য দক্ষিণ গাছুয়া গ্রামের সুমন ঘোরামির বাড়িতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহার নেতৃত্বে ঝটিকা অভিযান চালিয়ে 800 লিটার ডিজেল ও 1 টন সরকারি চাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম সরোয়ার জানান, জব্দকৃত চালের উৎসের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আগামী 9 এপ্রিল বগুড়া 6 সদর সংসদীয় আসনের উপনির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে মহিলা দলের একটি বড় সমাবেশ। বগুড়ার শহরতলির ধরমপুর এলাকায় স্থানীয় মহিলা দলের সভাপতি শিল্পী আক্তারের সভাপতিত্বে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী রেজাউল করিম বাদশাহ। সভায় আরও বক্তব্য দেন শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মকুল সহ মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দরা। বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এ বৃদ্ধির হার উন্নত দেশের তুলনায় উন্নয়নশীল দেশে বেশি বলে জানিয়েছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডাক্তার AK আজাদ খান। তিনি বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে মানুষের সচেতনতা বৃদ্ধি জরুরি। নিয়মিত শারীরিক পরিশ্রম এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। কুষ্টিয়ায় নীলুফার খানম অ্যানির স্মরণে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি ও মুজিবুর রহমান মেমোরিয়াল হাসপাতালের আয়োজিত স্মরণ সভায় তিনি ভ্রাম্যমাণ মোবাইল হার্ট ক্যাম্প চালুর ঘোষণা দেন। আইসিইউ মানে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, আর সিসি হচ্ছে করোনারি কেয়ার ইউনিট। এটার খুবই অভাব আমাদের এখানে। এটা আমরা যদি 10টা প্ল্যান আছে, আমরা যদি 5টাও শুরু করতে, ওনারা বলছেন প্রাইমারি কেয়ার দেওয়ার পরে বার্ডেমের ইব্রাহিম কার্ডিয়াকের অ্যাম্বুলেন্স, সিসিউ অ্যাম্বুলেন্স এসে ওই রোগীদের নিয়ে যায় ওখানে ঢাকায় ট্রিটমেন্ট। তারা যেন কায়িক পরিশ্রমটা ঠিক রাখে, মুটিয়ে না যায়। আর ডায়াবেটিস সব কিছু হলেও কিছু লোকের হবেই, তো সেই জন্য রেগুলার চেক আপ করবে
যে ডায়াবেটিস হলে যেন কন্ট্রোলে নিয়ে আসতে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গার্মেন্টস শ্রমিকদের অংশগ্রহণে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী নাইট ফুটবল টুর্নামেন্ট। উপজেলার পূর্ব চাদরা মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। 32টি দল নিয়ে অনুষ্ঠিত এ খেলায় বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা অংশ নিচ্ছেন। দিনের পরিশ্রমের কারণে খেলাধুলার সুযোগ না পাওয়ায় রাতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যা শ্রমিকদের জন্য আনন্দের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইস উদ্দিন আহমেদ।